দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসছে। শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর বিএনপির এই চাওয়া পাওয়ার সাথে আবার ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কেমন যেন একটা মিল খুঁজে পাই। ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। আবার শুনেন, তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। বিএনপি ক্ষমতাতে আসলে তার আর ডিস্টার্ব দেবে না, তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে। ঠিক কিনা বলেন? এটাকে থাকতে হয় কেন? আমরা তো 2 পয়সার ইউটিউবার আর ফেসবুকার, সোশ্যাল মিডিয়া লাগে কেন? এখন হইলে তো ডেইলি স্টার লাগে, প্রথম আলো লাগে, সুশীল লাগে, আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না? বাহ কি মজা! হাতে তো আর্মি দিছি, পুলিশ দিছি, প্রশাসন দিছি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নেতাও দিছি, হাসিনারে লাথি মেরে ভেগা পাছার নিচে তো চেয়ার দিছি নাকি? এবার আলোচনায় 20 জানুয়ারি। আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভাতের হোটেলের হারুন ভাগিছে দেশ থেকে ভাগের আগে হারুনের আবার আকিকা হয়েছিল। আকিকা দিয়ে নাম পাল্টে দিছিল জনগণ, নাম দিছিল হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল, তাই মাঝে মাঝে ইমোতে ফ্রিল্যান্সিং করেছিল। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসছে। শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব শাহিদ রয়েছেন। উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহী। আমার চাইতে বড় নেতা ছিল, 3 বছরের বড় ভাই কইয়াই ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আমি শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন, এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমিত্রী আর ছাত্র দলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু করবো না আগের সম্পর্কের খাতিরে, কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করিচ্ছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শোনাই, বোধহয় শুনেন নাই। শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদের মিথ্যা মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলাওয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনার চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জিওলি জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন,
প্রধানমন্ত্রী একসময় জামাতে ইসলামীকে পাশে বসায় রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন, এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাত তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই, আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন। হ্যাঁ, 2018 সালের নৈশভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নেই, আওয়ামী লীগ চাইলেও পারত না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ। ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল, তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা ছেড়ে দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে আমার ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে? ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দুইভাবেই ধর্ম ব্যবসা করত। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইত। তো এইটা পরিচিত ছিল ইনডালজেন্স নাম, এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থগ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাতকে হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে, হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাঁপাইনবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আরেক মাল দেখি। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগে। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা। তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বাণী দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। উনি 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দামি দাড়ি তোমার সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত খবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাজ করছে। এই খারাপ কাজ করার কারণে দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন ছিলেন। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যেত, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করতেন। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়। ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ আইসানি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন, ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে 22-23 বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে, আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে, যে ও নিজে, এই ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারা কইছে তারই মারছে, তার সাঙ্গ পাঙ্গরা। এই যে শুনেন,
আমরাও ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনূস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, ও এরা ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে, 15 জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলা দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোধগার করা উচিত? ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে, আর আপনার এখন পৌরুষ জায়গায় উঠছে না। আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী? আমি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের, আপনারা দিচ্ছেন, বুঝেছেন? 16 বছর মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা দিচ্ছে 3 সপ্তাহে। হাসিনা ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাতে রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। গত জুলাই আগস্টের বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের দলের শীর্ষ নেতারা এই সরকারকে বিভিন্নভাবে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছেন। আর তাদের এই চাওয়ার সাথে বলা যায় যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, স্পেশালি যারা গত জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, তারা শক্তভাবে বিএনপির এই চাওয়া পাওয়ার বিরোধিতা করে আসছে। এবং সম্ভবত আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোট আনকোট বলেই ফেলেছেন যে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দিতে হবে। আর বিএনপির এই চাওয়া পাওয়ার সাথে আবার ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কেমন যেন একটা মিল খুঁজে পাই। ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে। তো কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে ইদানিংকালে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকের বক্তব্য আমার কাছে কেন জানি মনে হয় যে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই বক্তব্যগুলো দিচ্ছেন, মিলে যায়। আপনি দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধে কে পক্ষে ছিল কে বিপক্ষে ছিল, এটা তো সেই 54 বছর আগের কথা, তাই না? তো 1971 সালের মুক্তিযুদ্ধে কে পক্ষে কে বিপক্ষে ছিল এটা ফ্যাক্টর না। এখন আমরা যারা বাংলাদেশের নাগরিক, এই প্রজন্মের আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা সেই 1971 সালে কে পক্ষে কে বিপক্ষে ছিল এই বিভাজনে আর আমরা এখন বিশ্বাস করি না। এটা 54 বছরের অতীত। এই বিতর্ক কখনোই থামবে না যদি আপনি এই বিতর্ক সামনে আনেন। তো এই বিতর্ক করেই 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল এবং আমাদের দেশটাকে একটি উন্মুক্ত জেলখানায় রূপান্তরিত করেছিল। এবং এটা করেছিল তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং ইন্ডিয়া গোলামি করার জন্য। তো সেই ইন্ডিয়ার গোলামি থেকে, সেই ইন্ডিয়ার দাবিদার সরকার স্বৈরাচার হাসিনার থেকে আমরা মুক্তি লাভ করেছি। এবং এই মুক্তি লাভের জায়গাটাই ছিল ওই চেতনার মানে ব্যবসা করে যে স্বৈরাচার হয়ে উঠেছিল শেখ হাসিনা, সেখান থেকে মুক্তির জন্যই আমরা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তো এবং বারবার এই কথাটি বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, এই গণ অভ্যুত্থান হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য আমাদের এই বিপ্লব হয়েছিল। কিন্তু বিএনপির কথাবার্তায় যেটা বোঝা যায় যে বিপ্লব শুধু নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছে। এখন নিরপেক্ষ নির্বাচনটা আপনি দিলেন, ক্ষমতায় বিএনপি আসলো, এতে করে কি আমাদের যে সমস্যাগুলির সম্মুখীন আমরা গত 15 বছর হয়েছি এই সমস্যাগুলির সমাধান হবে? আমি মনে করি না। আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ, গত 15 বছর স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের কথাগুলি বিএনপি জামাতের পক্ষে গিয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু বিএনপি গত 5 মাসে যা করেছে এবং এখনো যা করছে, এতে প্রমাণিত হয় আওয়ামী লীগ গত 15 বছরে আমাদেরকে যেভাবে ফ্যাসিবাদী কায়দায় জিম্মি করে রেখেছিল, বিএনপিও ক্ষমতায় আসলে আমাদেরকে আবার ফ্যাসিবাদী কায়দায় আমাদেরকে জিম্মি করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি দেখেন যে আজকের নিউজ, আমি আমাদের ফেসবুক পেজে এখনো আমাদের অ্যাডমিন প্যানেল হয়তো পোস্ট করেছে কিনা আমি দেখি নাই, আমি আমার নামের যে পেজটা আছে সেই পেজে পোস্ট করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করেছি। কৃষক দলের নেতার একটি জুয়ার আসর আছে। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জুয়া অবৈধ, ইসলামের দৃষ্টিতে অবৈধ সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে জুয়া বৈধ না। তো সেই জুয়ার আসরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আইনজীবী কাউন্সিলর সহ 9 জনকে গ্রেফতার করেছে। এখন আপনি বলেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, এরকম ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সেদিন কাউন্সিলিংকে ঘিরে ইউনিয়ন বিএনপি একজন সভাপতিকে খুন করেছে বিএনপি।
সেদিন চট্টগ্রামের কোন থানায় যেন একজন 75 বছরের একজন বৃদ্ধের জমিতে যুবদলের একজন নেতা বালি উত্তোলন করছিল জোরপূর্বক। তো এই বৃদ্ধ নিজের জমিতে মাটি খুঁড়ে বালি উত্তোলন করছে, এটা বাধা দিতে গেছে। তো বাধা দিতে গেলে সেই যুবদল নেতা বৃদ্ধের মাথায় আঘাত করে, অবশেষে বৃদ্ধের মৃত্যু হয়। তো তারা এখনো ক্ষমতায় যায়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য যেভাবে করে যাচ্ছে, এহেন পরিস্থিতিতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা এর থেকে 10 গুণ বেশি চাঁদাবাজি, লুটপাট, দখল বাণিজ্য, মামলা বাণিজ্যে জড়িয়ে পড়বে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তারা একেবার অবিকল আওয়ামী লীগ যা রেখে গেছে, সেই আওয়ামী লীগ যে গদি রেখে গেছে না, আওয়ামী লীগের যে চরিত্র ছিল, বিএনপি ঠিক সেই চারিত্রিক গদিতে বসে একেবারে ঠিক সেভাবেই রাষ্ট্র চালাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাই বলে কি আপনারা তাদেরকে নির্বাচনে আসতে দিবেন না, জনগণের রায় একটা সরকার আসুক, এটা চান না? না, আমরা অবশ্যই চাই। কিন্তু কথা হলো যে বিএনপি এত তাড়াহুড়া কেন করছে? বিএনপি এত তাড়াহুড়া করছে কেন? প্রথমত, আমাদের রাষ্ট্র এখনো নির্বাচনের জন্য রেডি না। আমরা যে একটা সংস্কার চেয়েছিলাম, আমরা 100% সংস্কার চাচ্ছি না, বাট একটা ন্যূনতম সংস্কার যে আমরা চেয়েছিলাম, সেই সংস্কারটা কি আমরা এখনো করতে পেরেছি? আমাদের সরকার কি করতে পেরেছে? বর্তমান সরকার করতে পারেনি। তার মানে আমাদের রাষ্ট্রই একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য রেডি না, নাম্বার 1। নাম্বার 2, যে বিএনপি এত দ্রুত নির্বাচন চাচ্ছে, সেই বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণের জন্য রেডি? আমি বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দল কি নির্বাচন করার জন্য রেডি? হয়তো আপনারা বলবেন আমরা রেডি, কিন্তু আমি বলবো যে না, আপনারা রেডি না। আপনারা রেডি না, আপনারাই নির্বাচনের জন্য রেডি না। আপনাদের দলের এখন প্রধান কে? এটা দেখানোর জন্য যে সেই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ, তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের, ওই সোমিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল। বুঝছাও, গালি না দিয়া থাকতে পারলাম না। সরকারে কি মিয়া আছে না? সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে? রাষ্ট্রটা তো হাতে দিয়ে দিছি, এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বসে আপনারা পাবেন, আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার ঘরে কামলা খাটবো। তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন? আমাদের দিকে তাকে থাকতে হয় কেন? আমরা তো 2 পয়সার ইউটিউবার আর ফেসবুকার। সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন? হইলে তো ডেইলি স্টার লাগে, প্রথম আলো লাগে, সুশীল লাগে, আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না? বাহ, কি মজা! হাতে তো আর্মি দিছি, পুলিশ দিছি, প্রশাসন দিছি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নেতাও দিছি, হাসিনারে লাথি মেরে ভাগা পাশান নিচে তো শেয়ার দিছি নাকি? এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি, তাও আপনার শোনা বাকি খারে না কে? হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টারের যে কাঙালের কথা বাসি হইলেই ফলে। আমি 5ই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই ঘটতেছে। আমি কি বলছিলাম? 1 নাম্বার, ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে, আরো বেশি নেওয়া উচিত ছিল। ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে, সত্য কিনা বলেন? শুনেন আমি কি বলছিলাম। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। 2 নাম্বার, বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ, এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না। কথা সত্য কিনা বলেন? অপদার্থ এবং অথর্ব, জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ, বুইরা খাটাস। কেউ তাদের চাকরি দিত কিনা বলে? কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি পেত? বুড়াগুলার হাইপার টেনশন, ডায়াবেটিস, কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে প্রেসার ধরে রাখতে পারে না, প্রোস্টেটের প্রবলেম। মহিলাদের কথা আর কইলাম না। যাই হোক, 3 নাম্বার, অস্বচ্ছ প্রক্রিয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই। আমি আর কইলাম না, নাম ধরে তিক্ততা তৈরি করতেছি না, আর অনেক তিক্ততা তৈরি করছি, আর করবো না। 4 নাম্বার, সুপ্র একটা সমস্যা, এটা না সরাইলে ঝামেলা হবে, ছাত্ররা কলে বুঝতে পারে। ওয়াকার একটা ঝামেলা, সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে। আপনি তো দেখছেন সামিও এটা নিয়ে লিখছে, আগে কলে আমি যখন কইছিলাম তখন সামি আমার উল্টা লিখছিল, দেখেছেন? 6 নাম্বার, আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইতেছে। 7 নাম্বার, আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে, হইছে। 8 নাম্বার, আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, নানা জায়গায় ঝামেলা করবে, করছে। এর কারণ কি? কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে। বিড়াল মারতে হয় প্রথমবার, আর এই বেহাত করার 2 কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল। ওয়াকার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে, মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে। আমি আজ বলতেছি, মিলাই নেন, আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন 20 বছর পরে, সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিয়েছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বসিরারা উপদেষ্টা হয়, যারা ডেইলি স্টার বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারা নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে। এটা দেখানোর জন্য যে সেই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ, তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের, ওই সোভিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল। বুঝছাও, ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে, তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে, দেখেছো? এত কর করবি তো, তোর নয়া পাল গজাইছে, আয়নায় তো দেখবই। কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ, তার নিউজ দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, কোথাও দেখেন না। এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয়, চাইপা ধরে। বুঝছাও, এটাই হইতেছে প্রথম।
এটাই হইতেছে ডেইলি স্টার। তারিখটা দেখান ডেইলি এডিটর সাহেব। এবার দেখেছেন তো, বুঝছেন তো যে ফারুকির এইটা, বশিরের এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট, ভেরি মেটিকুলাস প্ল্যান, বুঝছাও। তারপরে কি হয়েছে, আরো একটা কাম হয়েছে। কামটা কি, গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে স্পেস মিনিস্টার পদে যেতেছে, নিয়োগ পাইছে, দুইটাই ডেইলি স্টার। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে, সব জায়গায় খালি ডেইলি স্টার দেখেন। গোলাম মুর্তজা নয় ডেইলি স্টার বুঝলাম, আকবর কেমনে ডেইলি স্টার, ওই তো বিবিসি, তাই না? আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা, ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না, আমি সেই পুকুরে ছিল। এই যে দেখেন, বিবিসিতে যাওয়ার আগে ওই ডেইলি স্টারে ছিল আকবর, বুঝছাও। পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপা দিয়ে দিত, হ্যাঁ, গরুর মার্কার জন্য। বাঙ্গু এলিট হইতে এলে পাশায় ডেইলি স্টার আর প্রথম আলো ছাপ্পা থাকা জরুরি। আচ্ছা, এডিটর সাহেব, এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না, তার পাশার ছবি যদি পান, উঠি সিল মারবেন একেবারে, ডেইলি স্টার প্রথম আলো, জাউরা সিল বাদ, এখন ডেইলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায়। আমাদের এই বিজয়ের ফল ভোগ করতেছে ডেইলি স্টারের সাংবাদিক, যেই ডেইলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল। এই যে দেখেন, মাহফুজা নাম নিজে লিখেছিল। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।